সায়েন্স ফিকশন মুভিতে আমরা প্রায় আল্ট্রা ডিজিটালাইজ শহর দেখতে পাই। হয়তো শত বছর পরে তার অনেক কিছুই বাস্তব হবে, কিন্তু বর্তমানে যদি কোনো শহরকে সাইফাই মুভির কাছাকাছি কোনো শহরের সাথেও তুলনা করা যায়, তাহলে সেটি অবশ্যই সিঙ্গাপুর সিটি। ভবিষ্যতের শহর বলা হয় সিঙ্গাপুরকে। বিশ্বের অন্যতম আধুনিক এয়ারপোর্ট আর সমুদ্র বন্দর, চোখ ধাঁধানো আকাশ ছোঁয়া ভবন, অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, মেট্রো রেল থেকে শুরু করে শহর জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা বিলাসবহুল এক্সপ্রেসওয়ে। শহরের প্রতিটি প্রান্তে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, অথচ এত কিছুর পরও ইট পাথরের ভিড়ে হারিয়ে যায়নি সবুজ। খুব সচেতনভাবেই সবুজ গাছপালা দিয়ে সিঙ্গাপুর শহরটি এমনভাবে সাজানো হয়েছে তা যে কোনো দেশের মানুষের কাছেই স্বপ্নের শহর। আর এজন্যই বাসযোগ্য আধুনিক শহরের আদর্শ মানা হয় সিঙ্গাপুরকে। সিঙ্গাপুরের অতীত আর বর্তমানের মধ্যে বিস্তর ফারাক। প্রাকৃতিক সম্পদ কিংবা ইতিহাস, যেদিকেই তাকাই সিঙ্গাপুরের এমন উন্নত অবস্থানে উঠে আসাটা মোটেও স্বাভাবিক নয়। কিন্তু সিঙ্গাপুরের এই অবস্থা এলো কিভাবে? ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রের মোট স্থলভাগ হিসাব করলে আয়তনে আমাদের ঢাকা জেলার অর্ধেকেরও কম। তবে আয়তনের তুলনায় জনসংখ্যা কিন্তু কম নয়, প্রায় 57 লাখ। ন্যাচারাল রিসোর্সও নেই তেমন। অনেক দিক থেকেই বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে, তাই না? দেশটির বয়সও বাংলাদেশের কাছাকাছি, অল্প কিছুটা বেশি। কিন্তু বর্তমান অর্থ সম্পদের দিকে তাকালে এটি আবার বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। এশিয়ান অর্থনীতির বাগ বলেও পরিচিত দেশটি। হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া আর সিঙ্গাপুরকে এশিয়ার 4 বাগ বলা হয়। অথচ এক সময় এই অঞ্চল পরিচিত ছিল জেলেপল্লী হিসাবে। কিন্তু কিভাবে বদলে গেল সিঙ্গাপুর? 1965 সালের 9 আগস্ট মালয়েশিয়া থেকে আলাদা হয়ে নতুন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে সিঙ্গাপুর। কোনো যুদ্ধ বিগ্রহ করে স্বাধীনতা পেতে হয়নি তাদের, বরং মালয়েশিয়ার সরকার সিঙ্গাপুরকে একরকম জোর করেই আলাদা করে দেয়। মালয়েশিয়া একরকম বোঝা হিসাবেই ধরে নিয়েছিল সিঙ্গাপুরকে। স্বাধীনতা পাওয়ার পর সিঙ্গাপুরের নাগরিকদের বছরে মাথাপিছু আয় ছিল মাত্র $500, আর শুধু 25 বছরের ব্যবধানেই মাথাপিছু আয় বেড়ে $53,000 মার্কিন ডলারে দাঁড়ায়। সিঙ্গাপুরই একমাত্র দেশ যাদের একটি প্রজন্মই নিজেদের দেশকে তৃতীয় বিশ্বের দেশ থেকে একেবারে উন্নত দেশে রূপান্তরিত হতে দেখেছে। বর্তমানে সিঙ্গাপুরের মাথাপিছু আয় প্রায় $88,000 মার্কিন ডলার, যা বাংলাদেশের টাকায় কোটি টাকারও উপরে। মালয়েশিয়া থেকে আলাদা হওয়ার সময় আইনজীবী লি কুয়ান ইউ ছিলেন সিঙ্গাপুরের অবিসংবাদিত রাজনৈতিক নেতা। সিঙ্গাপুরের এই ঘুরে দাঁড়ানোর নায়কই কিন্তু তিনি। 1923 সালের জন্মগ্রহণ করা লি কুয়ান ব্রিটিশ শাসন আমল থেকে রাজনীতির সাথে জড়িত হয়ে সিঙ্গাপুরের মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছিলেন। 1965 সালে স্বাধীনতা লাভের পর 1990 সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিলেন তিনি। তার একের পর এক মাস্টার প্ল্যানই সিঙ্গাপুরকে বদলে দেওয়ার নেপথ্যে আসল ভূমিকা রেখেছে। সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম বা নিজ শহরের প্রতি ভালোবাসা জন্মানোর চমৎকার এক উদ্যোগ নিয়েছিলেন তিনি। সরকারি আবাসন প্রকল্প হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে তিনি প্রত্যেক নাগরিকের আবাসন নিশ্চিত করেন। নিজের বাড়ি থাকায় নাগরিকদেরও শহরের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। তারা শহরের যত্ন নিতে শুরু করে, আর আবাসন সমস্যারও সমাধান হয়ে যায় এর মাধ্যমে। যেহেতু চীনা, মালয় আর ভারতীয় বংশোদ্ভূত মানুষের নিয়ে একটি মিশ্র জাতি ছিল সিঙ্গাপুরে, তাই জাতিগত ঐক্য প্রতিষ্ঠায়ও আবাসন প্রকল্পটি ছিল দারুণ এক উদ্যোগ। আবাসন ও নগরায়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা তৈরিতেও নেন ব্যতিক্রমী উদ্যোগ। সড়কের পরিবর্তে পুরো দেশকে রেলপথে সংযুক্ত করেন তিনি। লি বুঝতে পেরেছিলেন সহজ ও কম খরচে মানুষের দ্রুত যাতায়াত ও মালামাল পরিবহনে ট্রেনের কোনো বিকল্প নেই। বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক ও দ্রুতগতির রেল সেবা কিন্তু সিঙ্গাপুরেই। কিন্তু দিন শেষে সিঙ্গাপুর এমন একটা দেশ যাদের না আছে কোনো ন্যাচারাল রিসোর্স, না আছে
অন্য কোনো আয়ের উৎস। তাই নতুন উদ্যোক্তা যেমন তৈরি হচ্ছিল না, বেকারত্ব সমস্যাও কাটছিল না। লি কুয়ান দেশের অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ দিলেও আসল পরিবর্তনের জন্য দরকার ছিল একটা ম্যাজিকের। সেই ম্যাজিকই ঘটে 1971 সালে, যখন মার্কিন সরকার ঘোষণা করে বসলো ডলারের বিনিময়ে স্বর্ণ বিক্রি করবে না তারা। তখনই আন্তর্জাতিক বাজারে ডলার মার্কেট উন্মুক্ত হয়, আর এই মুক্ত প্রতিযোগিতায় হংকংকেও ছাড়িয়ে যায় সিঙ্গাপুর। যেহেতু মার্কিন ঘেঁষা অর্থনীতি ও মুক্তবাজার অর্থনীতির পক্ষে ছিল সিঙ্গাপুর, তাই বিশ্বব্যাংক ও IMF এর আশীর্বাদও মিলে যায় সিঙ্গাপুরের ভাগ্যে। এই আশীর্বাদে অবকাঠামো সহ লি কুয়ানের পরিকল্পনাগুলো বাস্তবায়নে অর্থনৈতিক বাধা অনেকটাই দূর হয়ে যায়। শুরু হয় একের পর এক মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। লি কুয়ান বিদেশি কোম্পানিগুলোকে বিনিয়োগে আগ্রহী করতে ট্যাক্স কমিয়ে দেন অনেক। একদিকে সিঙ্গাপুরের যোগাযোগ ব্যবস্থা ভালো, রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, পাশাপাশি তাদের সমুদ্র বন্দর থেকে এশিয়ার যে কোনো দেশে মালামাল পাঠানো সহজ। এসব বিষয় মাথায় রেখেই প্রেসিডেন্ট লি কুয়ান সিঙ্গাপুরের সমুদ্র বন্দর আর বিমানবন্দর ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজান। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ পর্যটক আকর্ষণীয় করে গড়ে তুলতে দেশে যা যা করা দরকার সবই করেছেন লি কুয়ান। ফলাফলও এলো হাতে নাতেই। অল্প সময়ে সিঙ্গাপুর পরিণত হলো এয়ারলাইন্সের এশিয়ান ট্রানজিট হাবে। চমৎকার যোগাযোগ ব্যবস্থা ও প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনায় সব বিখ্যাত কোম্পানিগুলো সিঙ্গাপুরের প্রতি আগ্রহী হয়ে ওঠে। সাথে সিঙ্গাপুর সরকারের স্বল্প করের টোপ তো আছেই। বিখ্যাত সব টেক কোম্পানি তাদের অফিস করতে লেগে পড়ে সিঙ্গাপুরে। বর্তমানে গুগল, ফেসবুক, টয়োটা, শেভরন, পেপসিকো সহ এমন কোনো বড় বৈশ্বিক কোম্পানি নেই যাদের আঞ্চলিক সদর দপ্তর সিঙ্গাপুরে নেই। সরাসরি এসব বিনিয়োগের পাশাপাশি সিঙ্গাপুর সরকার শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করে। শিক্ষকদের উচ্চ বেতনের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার জন্য স্কলারশিপ দিতে থাকে। শর্ত একটাই, ডিগ্রি অর্জন করে দেশেই ফিরতে হবে এবং দেশে অন্তত 2 বছর চাকরি করতে হবে। এর ফলে দেশের মেধাবীরা উচ্চশিক্ষার সুযোগ যেমন পাচ্ছে, তেমনি দেশের মেধা দেশেই থেকে যাচ্ছে। এক প্রকার বোঝা মনে করে সিঙ্গাপুর নামে যে ভূখণ্ডকে মালয়েশিয়া আলাদা করে দিয়েছিল, সেই সিঙ্গাপুর এখন হয়ে উঠেছে ওয়ার্ল্ড সেকেন্ড বিগেস্ট বিজনেস কান্ট্রি। দক্ষ নেতৃত্ব ও সঠিক পরিকল্পনাতেই সিঙ্গাপুরের এই উত্থান। আমরা বাংলাদেশের উন্নয়নের পথে ন্যাচারাল রিসোর্সের অভাব, অতিরিক্ত জনসংখ্যা, দুর্নীতি, মেধাবীদের সুযোগের অভাবকে দায়ী করে গা বাঁচিয়ে চলি। কিন্তু এই সব কয়টি সমস্যা ওভারকাম করেই সিঙ্গাপুর আজকের অবস্থানে এসেছে। এভাবে যদি ভাবি, বাংলাদেশকেও বদলে ফেলা অসম্ভব কিছু না। প্রয়োজন শুধু সময় উপযোগী যথাযথ পরিকল্পনা ও তার বাস্তবায়ন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।